শুল্ক কমাতে ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক। আলোচনা হয়েছে সব বিষয়ে, চলবে আরও 2 দিন। বৃষ্টি আর উজানের ঢলে ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি। 4 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে 7,000 মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে প্রথম উচ্চারিত হয় স্বৈরাচার পতনের প্রতিধ্বনি, যা ক্যাম্পাস ছাড়িয়ে ঝড় তুলে সারা দেশে। আমাদের শুরুটা এখান থেকে হইতো। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ সূচনা কেন্দ্র আর কি এখানে। এরপর এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। এসএসসি ফল প্রকাশ আজ। কেন্দ্রীয়ভাবে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। রেজাল্ট মিলবে SMS, বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট স্কুলে। এবং মৌলভীবাজারে সেপটিক ট্যাঙ্কে নেমে বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু, অসুস্থ একজন হাসপাতালে। মোবাইল সেট খুঁজতে গিয়ে দুর্ঘটনা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। মার্কিন শুল্কারোপ ইস্যুতে মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দলের বিস্তৃত আলোচনা হয়েছে। প্রথম দিনের বৈঠকে শুল্ক ও বাণিজ্য সহ বেশ কিছু ইস্যুতে 2 দেশ একমত হয়েছে বলে জানা গেছে। আলোচনায় বাণিজ্য সম্পর্কে প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বাংলাদেশ। স্থানীয় সময় বুধবার সকাল 11টায় শুরু হয়ে বৈঠক চলে সন্ধ্যা পর্যন্ত। তবে আলোচনার প্রক্রিয়া এখনও চলমান, তাই এ বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলতে রাজি না ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি নিরসনে সন্তোষজনক অগ্রগতি না হলে আগামী 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে কার্যকর হবে বর্ধিত শুল্ক। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। এছাড়া বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ প্রধান উপদেষ্টার ICT বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন লিন্স। উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায়। উজানের পাহাড়ি ঢল আর ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর 20টি পয়েন্টে বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে ফেনী। বছর বছর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার এই রেওয়াজ যেন প্রকৃতির নিয়মে পরিণত হয়েছে। দুর্বল বাঁধ ভেঙে বারবার ক্ষতিগ্রস্ত মানুষ এখন আর ত্রাণ নয়, খুঁজেন সম্পদ ও জীবনের সুরক্ষা। সুলেমান ডালিমকে সাথে নিয়ে খালেদ সাইফুল্লার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। বছর না পেরোতেই আবারও ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের পূর্ব দক্ষিণের সীমান্ত জেলা ফেনী। গত বছরের ক্ষত শুকানোর আগেই এবারও মাথা তুলে দাঁড়াতে পারছে না বানভাসী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতায় বারবার একই পরিণতি, আর ভোগান্তিতে পড়েছে হাজারো পরিবার। এবারও পানির তীব্র স্রোতে 20টিরও বেশি স্থানে ভেঙে গেছে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বাঁধ। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ বিলুনিয়া ফেনী সড়ক। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। পানি যাতায়াতের কোনো রাস্তা নাই কোনো, এখন আমরা বন্যার ভিতরে বাঁচতেছি। ধানের চাষ করার জন্য জ্বালা বসাইছিলাম বিরাট, ওইগুলা সব ডুবি চলে গেছে পানি। আর পুকুরের মাছ এবং যে যা আছে আমার ওইগুলা সব চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ভোগের মূল কারণ ত্রুটিপূর্ণভাবে বাঁধ মেরামত। গেল বছর আগস্টে ভারত থেকে আসা ঢল আর অতিবৃষ্টিতে যে ভয়াবহ বন্যা হয়েছিল, তার 10 মাস পেরোলেও শেষ হয়নি বাঁধ মেরামতের কাজ। পরশুরামের বল্লারমুখা থেকে শুরু করে ফুলগাজী পরশুরাম অংশের অন্তত অর্ধশতাধিক পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুকুরে অনেক মাছ গেছে গো। হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ডের কোনো লোক দেখাশোনা করতেছে না। আর কোনো লোক, এই যে হাজার হাজার লোক পরিবার পানি তোলে বাসি রয়েছে, কোনো দুর্গত এলাকা হিসাবে কোনো লোক দেখতেছে না। বেরিবারটা টিকসইভাবে কাজ করলে তাহলে মনে করেন আমরা সমাধা থেকে মুক্তি হইতে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে 7,500 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা জমা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীর গড় প্রস্থ 100 মিটার এবং 2 বাঁধের উৎস সহ টোটাল গড়ে 150 মিটার পরিমাণ জায়গা লাগবে। এটার জন্য একটা প্রকল্প প্রস্তাবনা ইতিমধ্যে দাখিল করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি এই প্রকল্প ইনশাল্লাহ পাস হবে
এবং এই প্রকল্পের বাস্তবায়ন হওয়ার পর ফুলগাজী পরশুরামবাসীকে বন্যার হাত থেকে আমরা ইনশাল্লাহ নিষ্কৃতি দিতে পারবো। ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীতে ১২২ কিলোমিটারে গত ৫ বছরে ভাঙন দেখা দিয়েছে ১৭১টি স্থানে। গেল বছর এই নদীতে প্রায় ২০ কোটি টাকার বাঁধের সংস্কার হয়েছে। বছর বছর কোটি কোটি টাকা ব্যয় করা হলেও কেন এর সুফল মিলছে না, এ প্রশ্ন এখন ফেনীর বানভাসী মানুষের। খালেদ সাইফুল্লাহ, এখন ফেনী। সকাল থেকে ফেনীতে আবারও শুরু হয়েছে বৃষ্টি। এতে নদীর পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ৪ উপজেলায় প্লাবিত শতাধিক গ্রাম হয়েছে। এদিকে বুধবার রাতে বৃষ্টি কমে যাওয়ায় নোয়াখালীর কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি। তবে এখনও জলাবদ্ধতার কবলে পৌর এলাকা সহ ৫ উপজেলার কয়েক লাখ মানুষ। এদিকে কুমিল্লায় গোমতী নদীতে পানি বেড়েছে অস্বাভাবিকভাবে, যাতে উদ্বিগ্ন নদীপাড়ের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনীর ফুলগাজী থেকে সোলাইমান ডালিম, নোয়াখালীর মাসি থেকে নাসিম শুভ, কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। প্রথমে চলে যাব ফেনীতে ডালিমের কাছে। ডালিম, আপনি জানাবেন নতুন নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর বন্যার পানি নিয়ে, বন্যা পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আমরা এখন ফেনীর ফুলগাজীর আনন্দপুরের একটি দোতলা ভবনের ছাদে আছি। এটি পরিত্যক্ত একটি ভবন। এখনো এই ভবনটিতে মানুষ বসবাস শুরু করেনি, কিন্তু এখানে যে বন্যা পরিস্থিতি, যার বন্যা পরিস্থিতির ফলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এবং গরু ছাগল একসাথে কিন্তু বসবাস করছে। অর্থাৎ বানবাসী মানুষের যে ভোগান্তির চিত্র, সেটি এখানে ফুটে উঠেছে। এখানে চারপাশে কিন্তু যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে এখন কিন্তু একদমই হাঁটু পরিমাণ পানি, যার ফলশ্রুতিতে মানুষের ঘর, চুলো, উনুন থেকে শুরু করে আঙিনা এবং ফসলি জমি সবকিছু কিন্তু একদম হাঁটু পরিমাণ পানিতে কিন্তু তলিয়ে রয়েছে। আমরা কথা বলেছি ফেনীর জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীর ফুলগাজী, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী বাঁধের যে ১২২ কিলোমিটার বাঁধ রয়েছে, ১২২ কিলোমিটার বাঁধের ২০টির বেশি স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু শতাধিক গ্রাম প্লাবিত রয়েছে এবং প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং নানাভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। ফেনীর যে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ১৩৯টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন, এবং যেগুলো মূলত ফুলগাজী এবং পরশুরামের বিদ্যালয়গুলো, সেই বিদ্যালয়গুলোর ৩৯টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৭,৫০০-এর বেশি মানুষ কিন্তু আশ্রয় নিচ্ছেন। এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে সেসব মানুষকে আশ্রয় দেওয়া, শুকনো খাবার বিতরণ করা, রান্না করা খাবার বিতরণ করা সহ নানা ধরনের কর্মসূচি কিন্তু তারা হাতে নিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে এই যে দুর্গত এলাকার মানুষের জন্য ১৭ লক্ষাধিক টাকার একটা বরাদ্দ তারা করেছেন। এছাড়াও ২০০০-এর বেশি স্বেচ্ছাসেবক কিন্তু প্রস্তুত রয়েছেন এই যে পরিস্থিতিতে মানুষদেরকে পাশে থাকার জন্য। সব মিলিয়ে ফেনীর যে বন্যা পরিস্থিতি, নদীর পানি কিছুটা কমছে, কিন্তু লোকালয়গুলোতে সেসব পানি ঢুকছে, যার ফলশ্রুতিতে একটার পর একটা গ্রাম প্লাবিত রয়েছে, যার ফলশ্রুতিতে বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে। তো এই ছিল ফেনীর ফুলগাজীর থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যার পরিস্থিতি আরো খবর জানতে এবার একটু চলে যেতে চাই নোয়াখালীতে শুভর কাছে। শুভ, আপনি জানাবেন যে বৃষ্টি তো কমেছে, তো বৃষ্টি কমে যাওয়ার পর কোন কোন এলাকা থেকে পানি নেমে গিয়েছে আর আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেখানে কোনো ধরনের সংকট আছে কিনা? ৩ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছিল, যারা এখন পর্যন্ত কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে। আজ সকাল থেকে নতুন করে আসলে কেউ আশ্রয় কেন্দ্রে, গতকাল রাতভর বৃষ্টি না থাকায় আজ সকাল থেকে কিন্তু নোয়াখালীর যে ৫টি উপজেলা জলমগ্ন ছিল, সেগুলোতে পানির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি বলি, বিশেষ করে নোয়াখালী পৌর এলাকার যে সকল ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো গতকালও যেখানে হাঁটু পরিমাণ পানি ছিল, সেসব জায়গায় আজও অনেক জায়গায় শুকিয়ে গেছে, অনেক জায়গা থেকে পানি নেমে গেছে। তবে প্রশাসন বলছে যে যদি ফেনীর পরিস্থিতি আরো ভয়াবহ হয়, অর্থাৎ ফেনীর বন্যা যদি ২ থেকে ৩ দিন স্থায়ী হয়, তাহলে কিন্তু সেই বন্যার পানি নোয়াখালী যেহেতু নিচু এলাকায়, এই এলাকায় প্লাবিত হওয়ার সাথে সাথে এই এলাকাতেও বন্যা দেখা দিবে। সেজন্য যদিও প্রশাসন বলছে তাদের সার্বিক প্রস্তুতি নিয়েছে, এদিকে নোয়াখালীর স্থানীয় যারা রয়েছেন গত ৩ দিনের যেই জলাবদ্ধতা, সেটিতে তাদের মধ্যে জনরোষের সৃষ্টি হয়েছে। তারা বলছেন গত ১ বছর আগে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার পরবর্তী ১ বছর সময় পার হলেও প্রশাসন হাতে যথেষ্ট সময় পেয়েছে, কিন্তু দৃশ্যত কোনো বন্যা নিয়ন্ত্রণে কিংবা জলাবদ্ধতা নিরসনে কাজ করেনি, যার ফলশ্রুতিতে বছর না ঘুরতে আবারও
নোয়াখালীর মানুষ বন্যার আশঙ্কা করছে এবং জলাবদ্ধতায় পড়তে হয়েছে। গত 3 দিনের বৃষ্টির কারণে নোয়াখালীর 5টি উপজেলার বিশেষ করে মাছ চাষি যারা রয়েছে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পুকুরের মাছ ভেসে যাওয়ার খবর আমরা শুনেছি। এছাড়া অনেকের গবাদি পশু যারা পালন করেন বিভিন্ন খামারে, মুরগির খামার থেকে শুরু করে যে সকল খামার রয়েছে সেগুলোতেও ক্ষয়ক্ষতির আমরা খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু নিরূপণের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলে আমরা জানিয়েছি। সব মিলিয়ে আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে। তিনি জানিয়েছেন গত 3 দিনে নোয়াখালীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় গত 2 দিন আগেই কিন্তু নোয়াখালী জেলার 5টি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া গতকাল কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমানের যে পরীক্ষা সেটিও নোয়াখালী এবং ফেনীর কথা বিবেচনা করে কুমিল্লা শিক্ষা বোর্ড সেটি স্থগিত করেছে। তো জেলা প্রশাসক জানিয়েছে যদি বন্যা এই জলাবদ্ধতা পরিস্থিতি পরবর্তীতে বন্যায় রূপও নেয় তাহলে তারা প্রস্তুত রয়েছে সার্বিক ব্যবস্থা নেওয়ার জন্য। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে এখন অবধি জলাবদ্ধতা এবং বন্যার আশঙ্কা সেটির পরিস্থিতির সবশেষ। এবার বন্যা পরিস্থিতি আরো খবর জানতে চলে যাব কুমিল্লায় খালিদের কাছে। খালিদ, আপনার ওখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে এবং নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, তো আপনি গোমতী নদীর পানি বৃদ্ধির বিষয়ে আপনার কাছে কি খবর আছে জানাবেন। এনে কুমিল্লার গোমতী নদী, ফেনীর যে বন্যা পরিস্থিতি সবগুলো কিন্তু উজানের যে পাহাড়ি ঢল সেটি কিন্তু ত্রিপুরার একটি জায়গা থেকেই কিন্তু পানিগুলো আসে। ভারতের যে কুমিল্লা এবং ফেনীর যে পূর্বাংশটি সেটি হচ্ছে যে ভারতের ত্রিপুরা অঞ্চল, সেখানে পানি বৃদ্ধি পেলে কিন্তু কুমিল্লা এবং ফেনী এলাকাতে নদীতে পানি বাড়ে এবং জনপদে পানি ঢুকে। নদীতে পানি ঢুকা ছাড়াও কিন্তু উজানের পানি অতিবৃষ্টির কারণে নেমে আসছে এবং কুমিল্লার 14 গ্রাম, মনোহরগঞ্জ, নাগলকোট সেই এলাকাগুলোতে কিন্তু আমরা গতকালকেই দেখে এসেছি যে সেখানে অনেক পানি বৃদ্ধি পেয়েছে জনপদে এবং ফসলের মাঠ ডুবে গেছে। আমরা এখন গোমতী নদীতে আছি, পাড়ে আছি, এখানে কিন্তু পানি একদম টইটুম্বুর, এখানে বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থা। আর মাত্র 1.60 সেন্টিমিটার পরে কিন্তু এই বিপদসীমা স্পর্শ করবে। তো এই নদীর ভাঙনে 24-এ ভয়াবহ বন্যার শিকার হয় কুমিল্লার প্রায় বেশ কয়েকটি উপজেলা। এখানে বুড়িচং সদর উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্তু ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই যে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এখানে নদীর চর এলাকায় যারা বসবাস করতেন অনেকেই আমরা সকাল থেকে দেখছি যে তারা তাদের আসবাবপত্রগুলো তুলে নেওয়ার চেষ্টা করছেন। আসলে হঠাৎ করে আবারও বন্যার আশঙ্কা দেখা দেয় কিন্তু তাদের মধ্যে বেশ তারা উৎকণ্ঠিত, আতঙ্কিত এবং তারা তাদের সম্পদের সুরক্ষার জন্য কিন্তু তারা ছুটোছুটি করছেন। আসলে হঠাৎ করে আবার এইভাবে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাবে এটা তারা আশঙ্কা করেননি এবং কিন্তু এই যে পানি বৃদ্ধি পেল যদি এভাবে বাড়তে থাকে এবং ভারতের ত্রিপুরায় যদি পানি না কমে যায় তাহলে কিন্তু এটি আমাদের জন্য, এই এলাকার মানুষের জন্য একটি অশনি সংকেত, বন্যার একটি প্রবল সম্ভাবনা তখন তৈরি হতে পারে। তো এখনও কিন্তু পানি বিপদসীমার কাছাকাছি আছে এবং পানি যেভাবে বাড়ছে প্রতিনিয়তই বাড়ছে সেটি কিন্তু বন্যার আশঙ্কা জাগায় এবং এ ব্যাপারে আবহাওয়ার সংশ্লিষ্টরা কিন্তু বলেছেন যে কুমিল্লা এবং ফেনীর বন্যার আশঙ্কার কথা বলেছিলেন এবং কুমিল্লা যদি বন্যা হয় তাহলে এখানে এই নদী প্রায় 60টি উপজেলা দিয়ে অতিক্রম করেছে এবং এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে কুমিল্লা আদর্শ সদর হয়ে বুড়িচং, ব্রাহ্মণপাড়া হয়ে সেটি মুরাদনগর দিয়ে দাউদকান্দি, তিতাস এবং দাউদকান্দি হয়ে সেটি মেঘনা নদীতে গিয়ে মিশেছে। তো এই বিস্তীর্ণ এলাকাগুলোতে কিন্তু নদীর বাঁধ সব জায়গায় একই রকম না, কোথাও কোথাও কিন্তু বাঁধের দুর্বল অংশ রয়েছে এবং বাঁধ সংস্কার যতটুকু করার এই অল্প সময়ে যতটুকু সম্ভব তারা পানি উন্নয়ন বোর্ড করেছে, তারপর কিন্তু অনেক জায়গায় ত্রুটি রয়েছে। মানুষ বলছেন যে আসলে বাঁধগুলো দুর্বল হওয়ার কারণে কিন্তু এই বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। বিগত প্রায় 25 থেকে 30 বছর পর কিন্তু গেল বছর বন্যা হয়েছে, সেই কারণে কিন্তু বাঁধের আসলে সেই রকমভাবে মেরামত হয়ে ওঠেনি। তো এই বছরও কিন্তু 8 থেকে 9 কোটি টাকার কাজ, বাঁধ মেরামতের কাজ হয়েছে। তো যেখানে শহর সুরক্ষার বাঁধগুলো আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যদি গ্রামীণ জনপদে আবারও বাঁধ ভেঙে যায় তাহলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে, এই আশঙ্কা মানুষজন করছেন। তো এখন পর্যন্ত আসলে পানি যেভাবে বাড়ছে তাতে করে উৎকণ্ঠিত মানুষ আশা করছেন যে বৃষ্টি কমবে, উজানের ঢল কমে গেলে হয়তো বা বন্যার আশঙ্কা কেটে যাবে। এনি পাহাড়ি ঢল এবং প্রবল বৃষ্টির কারণে তৈরি বন্যার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।
রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড় ধসের আশঙ্কায় সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে জেলা শহর সহ 10 উপজেলায় পাহাড় ধসের সতর্কতা জানিয়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশনা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। রাঙামাটির সবশেষ হিসেবে বৃষ্টিপাতের পরিমাণ কত, আর ঝুঁকিপূর্ণ এলাকার জনগণ নিরাপদ আশ্রয়ে যাচ্ছে কিনা জানাবেন। এ নিয়ে আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে মূলত দেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল 4টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের যে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে আসলে বলা হয়েছিল যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে সেখানে এই অতি বর্ষণের কারণে পাহাড় ধসের যে সম্ভাবনা আছে সেই সতর্কতা তারা জানিয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি গত শুক্রবার থেকে মূলত রাঙামাটিতে থেমে থেমে হালকা কিংবা কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি যদি সামাল দেওয়া না যায় সেই কারণে মূলত জেলা প্রশাসন থেকে এবং উপজেলা প্রশাসন থেকে যে সতর্কবার্তা সেটি আসলে সবগুলো রাঙামাটির যে 10টি উপজেলা রয়েছে সদর উপজেলা সহ সেখানে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অন্তত 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আমি যদি বলি যে এখানে যে উদ্ধারকর্মী যে তৎপরতা রয়েছে সেটি আসলে রোভার স্কাউট, পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা এনজিও সংস্থা যে উদ্ধারকর্মী রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি গতকালও আসলে রাঙামাটি জেলা প্রশাসন থেকে সতর্কতা জানিয়ে বিভিন্ন এলাকায় তারা প্রচারণা চালিয়েছেন ভারী বৃষ্টিপাত হলে তারা যেন নিকটস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেন। আমি একটু বলে রাখি রাঙামাটি যে পৌরসভা রয়েছে সেখানে 9টি ওয়ার্ডে মূলত 29টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে যেখানে অন্তত 5,000 পরিবারের 20,000 মানুষ অন্তত ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করছেন। এর বাইরেও আর জেলার যে 10টি উপজেলা রয়েছে সেখানেও আসলে বিপুল সংখ্যক মানুষের পাহাড় ধসের ঝুঁকিতে থাকার তথ্য আমাদের কাছে রয়েছে। একটুখানি বলে রাখি এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই মূলত যে আশ্রয় কেন্দ্রগুলো রাখা হয়েছে সেখানে সার্বক্ষণিক মনিটরিং এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের যেমন বলা হয়েছে একই সঙ্গে জেলা প্রশাসন থেকেও সার্বক্ষণিক এই ধরনের পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন। এর বাইরে যদি একটুখানি বলে রাখি 2017 সালে 13 জন যে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল মূলত সেখানে 120 জন 5 সেনা সদস্য সহ প্রাণহানির ঘটনা ঘটে। তারপর থেকেই তারপরের বছরও 2018 সালে নালিচরে 11 জনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর থেকে যতবারই এই ধরনের বর্ষণ তৈরি হয় তার মধ্যেই কিন্তু আসলে ঝুঁকি তৈরি হয়। স্থানীয় প্রশাসন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন যে কোনো জানমালের নিরাপত্তার জন্য। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এনি এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ বেলা 2টায়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্রসহ শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে ফলাফল। এবার কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফল প্রকাশ করা হবে না। সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার 2025-এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেছেন পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের কম সময়ের মধ্যে কোনো বাহুল্য ছাড়াই ফলাফল প্রকাশ হচ্ছে। জানান অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। গত 10 এপ্রিল এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত 13 মে। এবার 11টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল 19 লাখের বেশি। ফল প্রকাশের পর পুনরায় নিরীক্ষণের জন্য আগামী 11 থেকে 17 জুলাই পর্যন্ত সময়ও নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ভালো একটি চাকরি কিংবা পেশা জীবনে প্রবেশের মাধ্যমে ছিল যে লাইব্রেরি 2024-এ এসে সেটি হয়ে ওঠে ইতিহাস বদলের সাক্ষী। বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে স্বৈরাচার পতনের প্রথম প্রতিধ্বনি উচ্চারিত হয়। কিভাবে একটি লাইব্রেরি প্রাঙ্গণ হয়ে ওঠে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আঁতুড়ঘর, শিক্ষার্থীদের থেকে সেটি জানার চেষ্টা করেছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। 10 জুলাই 2025। আষাঢ়ের গুমট বাঁধা দিন, ঝিরে ঝিরে বৃষ্টিতে ভেজা পথ। কান পাতলে শোনা যাবে কিছু ফিসফিসানিও। ছায়াঘেরা শান্ত যে চত্বর, শিক্ষার্থী থেকে কর্মকর্তা, অনেক জীবন বদলের গল্পের সাক্ষী। এবার সেই চত্বরই বদলে দিল ইতিহাস।
24-এর আষাঢ়ে এই প্রাঙ্গণে বৃষ্টি নয়, যেন ঝরেছিল ক্ষোভ। পুঞ্জীভূত ক্ষোভে বিক্ষোভে ফিসফিসানি রূপ নেয় অগ্নুৎপাতে। জুলাইয়ের প্রথম অর্ধেক দুপুরে এই প্রাঙ্গণে রোদ ওঠেনি, সূর্য মাটি ছুঁতে পারেনি। এই প্রাঙ্গণ দখলে ছিল বৈষম্য বিরোধীদের। আন্দোলনের হাব হয়ে ওঠে সেন্ট্রাল লাইব্রেরি। এখানে এসে আমরা মিছিল দিয়ে ক্যাম্পাস ঘুরে শিক্ষার্থীদের সাথে নিয়ে শাহবাগ যাইতাম, যেখানে হয়তো আমাদের শুরুটা এখান থেকে হইতো। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ সূচনা কেন্দ্র আর কি। এখানে বৃষ্টি হইতো, এখানে দাঁড়াইতাম, আবার এখানে এসে স্লোগান দিতাম। ধীরে ধীরে এই জায়গাটায় হাব হয়ে ওঠে, সবাই হলগুলো থেকে এখানে চলে আসে। বিভিন্ন ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, তারাও এখানে শুরুর দিকে আসতে থাকে। আন্দোলনটার মূলত বীজটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়েছিল, এরপর এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। বলা হয় স্বৈরাচার পতনের প্রথম প্রতিধ্বনি শোনা যায় এই আঙ্গিনা থেকে। তখন ঢাকার উত্তর, দক্ষিণ, পূব আর পশ্চিমের শিক্ষার্থীদের ক্ষোভ এসে জমাট বাঁধে এখানে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রাঙ্গণকেই বেছে নেওয়ার কারণ কি? শুরুর দিকে তো আমাদের হলে অ্যাক্সেস ছিল না, মানে আপনি যে হলে যে ডাকবেন এই সাহস আমি, মাহিন সরকার এবং আরও 2-4 জন ছাড়া এই সাহস কারোই ছিল না শুরুর দিনগুলো থেকে। দেখেন আপনি হলগুলো থেকে যে আন্দোলন সৃষ্টি করবেন ওই সম্ভাবনাটাই ছিল না, কারণ আপনি হলে যখন শিক্ষার্থীদেরকে ডাকাডাকি করবেন তখন ছাত্রলীগ আপনার উপর হামলা করতে পারে। এর আগে অনেকবার এই ধরনের হামলার ঘটনা ঘটছে, অনেকবার। মধুর ক্যান্টিন যেখানে ছাত্রলীগ অবস্থান করতো এবং হলগুলো যেখানে ছাত্রলীগের জন্য ক্যান্টনমেন্ট হিসেবে বিবেচিত হতো, সেই জায়গাগুলোর বাইরে এই জায়গাটা ছিল একটা সেফ জোন, যেখানে অধিকাংশ মানুষকে একসাথে করা যেত এবং ছাত্রলীগের আওতার বাইরে অবস্থান করে নিরাপদ জায়গা থেকে আন্দোলনটা শুরু করা যেত। ধীরে ধীরে আন্দোলনে বাড়তে থাকে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ। তাতেই ক্ষমতাসীনদের চক্ষুশূল হয় এই আন্দোলন, প্রতিপক্ষ বানানো হয় সাধারণ শিক্ষার্থীদের। ইতিহাসের যেখানেই দেখেন যে ফ্যাসিস্টের চক্ষুশূল তখনই হয় যে কোনো ছাত্র আন্দোলন, যখন হচ্ছে ক্ষেত্রের মানুষ মানে নারী পুরুষ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। এই যে বৈষম্যটা আমরা যদি তখন হতে দিতাম, আমার মাথায় এটা কাজ করতেছিল যে আমি যদি এই বৈষম্যটাতে এখন সাপোর্ট করি, ইন ফিউচারে গিয়ে এটা আমাকেও সাফার করতে হবে, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও সাফার করতে হবে। এই যে একটা বৈষম্যকে মেনে না নেওয়ার যে স্পৃহা, এটা থেকে আর কি আমার আন্দোলনে যোগদান করা। ধীরে শুরু হলেও আন্দোলন একসময় রূপ নেয় দুর্বার প্রতিরোধে। দীর্ঘদিনের নিপীড়নে কোণঠাসা রাজনৈতিক সংগঠনগুলো তীব্র স্রোতে আরও রসদ যোগায়। তাতে কোটা সংস্কার রূপ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। তোমাদের দাবিতে দাঁড়িয়ে আছে প্রান্তরে, তোমরা জাগবে কবে স্বদেশের স্বার্থে। তো সুতরাং আমাদের অনেক ফেসবুক ঘাটলে আপনি অনেক হিন্টস আছে, যেটাতে আমরা বারবার আহ্বান করতে চাচ্ছিলাম আন্দোলনটাকে যে কোনো মূল্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ দেওয়া যায় কি না কোনোভাবে। দেখলাম যে হাসিনা ভুল করে ফেললো রাজাকার শব্দ উচ্চারণ করার মাধ্যমে। সেদিন আমরা পোস্ট করেছিলাম, হ্যাঁ রাজাকারেরা ভোটাধিকারের জন্য লড়াই করে মুক্তিযোদ্ধা হয়ে যাও। সরকার এক প্রকার ইগোইস্টিক জায়গায় নিয়ে গিয়েছিল এবং সরকার ভার্সেস শিক্ষার্থীদেরকে এক ধরনের প্রতিপক্ষ বানানোর যে পায় তারা, সেখান থেকে সরকার আসলে সাংঘর্ষিকভাবে চলে এবং সহিংসতার কিন্তু সৃষ্টি হয়। 24শে বৈষম্যের বিরুদ্ধে যে গণবিস্ফোরণ হয়েছিল তার প্রথম ধ্বনি শোনা যায় এই চত্বর থেকে। তারপর এই সবুজ ক্যাম্পাস ছাড়িয়ে মহানগর, জেলা, উপজেলা ছাড়িয়ে সব প্রান্তিকে গিয়ে সেটি ঝড় তোলে। সার্বভৌমত্বের প্রশ্নে ন্যায্যতার পক্ষে আবারও কখনো ডাক পড়লে সব মত দল একসাথ হয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আবারও এখানে হতে পারে মিলন মেলা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। একই সঙ্গে জুলাই প্রথম শহীদ আবু সাইদের মামলার অভিযোগ গঠনের শুনানিও হবে আজ। দুটি শুনানি হবে আলাদা দুটি ট্রাইব্যুনালে। নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, শুনানি দুটি কখন শুরু হবে আর এ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠনের শুনানি চলছে তার ধারাবাহিকতায় আজকেও শুনানি রয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যেই 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 সেটিতে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, এই 3 জন আসামির যেই মামলা সেটি শুনানি হবে। তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। এর আগে 1 জুলাই এ বিষয়ে শুনানি করা হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনিও শুনানি করেছেন। আজকে রাষ্ট্রপক্ষের আইনজীবীর পাশাপাশি প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করা হবে এবং আজকে এই শুনানি শেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার জন্য আবেদন জানানো হবে প্রসিকিউশনের পক্ষ থেকে। এই তথ্য আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এটি সকাল 10:30টার দিকে আদালত বসার যে নিয়ম রয়েছে সেখানে হয়তো কিছু সময় আগে কিছু দেরি হতে পারে, তবে সকাল 10:30টার পরেই শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গঠনের যে মামলা রয়েছে সেটির শুনানি হবে। একই সঙ্গে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 যেটি কয়েক মাস আগে গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনাল 2-এ মামলা রয়েছে জুলাইয়ের প্রথম যিনি শহীদ হয়েছেন 17ই জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, সেই আবু সাইদের মামলাটি সেটির অভিযোগ গঠনের উপরে শুনানি রয়েছে। এই মামলায় 4 জন গ্রেপ্তার হয়েছে 22 জন আসামির মধ্যে। এই আসামিরা তারা 4 জন আসামিকে ইতিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি শেখ হাসিনার সঙ্গে আসামি, তার পক্ষ আইনজীবীরা রয়েছেন। সবকিছু মিলে 2টি ট্রাইব্যুনালে আলাদাভাবে 2টি মামলার বিচার কাজ আজ শুরু হবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার আজ শুরু হওয়ার কথা রয়েছে এবং এই অভিযোগ গঠন শেষ হওয়ার পরে ট্রাইব্যুনাল থেকে যে আদেশ দেবেন সেই আদেশের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী বিচার কাজ কী হবে সেটি জানা যাবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানের সেপটিক ট্যাঙ্ক থেকে বিষক্রিয়ায় 4 তরুণের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন। মরদেহ রাখা হয়েছে মৌলভীবাজারের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। এ নিয়ে আরও জানতে হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, দুর্ঘটনা কিভাবে ঘটলো আর মৃতদের পরিচয় জানতে পেরেছেন কিনা জানাবেন। এ নিয়ে আসলে গতকাল রাত 10:30টার দিকে শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানে এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে প্রথমে রানা নায়ক নামে যে ছেলেটি সে মোবাইলে গেম খেলতেছিল এবং সেফটি ট্যাঙ্কের সামনে হঠাৎ করে তার হাত ফসকে ফোনটা পড়ে যায় সেফটি ট্যাঙ্কে এবং সেফটি ট্যাঙ্কে পড়ে যাওয়ার পরে সে ওটা উদ্ধার করতে নামে। তখন আর নাওটার কারণে তার বড় ভাই শ্রাবণ নায়ক তখন সেখানে নামে এবং শ্রাবণ নায়ক উঠতে পারেনি। তারপরে কৃষ্ণ রবিদাস এবং আরেকজন শ্রাবণ ফুলমালি নামে একজন লোক সেখানে নামে এবং 4 জনই কিন্তু সেখানে সেফটি ট্যাঙ্কে বিষক্রিয়ায় সেখানেই মৃত্যুবরণ করে এবং আরেকজন যখন উদ্ধারে নামে তখন খুব বেশি সে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের 5 জনকেই কিন্তু সেখান থেকে উদ্ধার করে মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আসার পর কর্তব্যরত ডাক্তার 4 জনকে মৃত ঘোষণা করে। এর মধ্যে 2 জন তারা আপন ভাই রয়েছেন, রানা নায়ক এবং শ্রাবণ নায়ক, এবং অন্য 2 জন মৃত ঘোষণা করে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এবং সেখানে এখনো সে জীবিত আছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ডাক্তার প্রণয় কান্তি তত্ত্বাবধায়কের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে যখন 5 জনকে নিয়ে আসা হয় 4 জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং একজনকে ত্বরিতভাবে সিলেটে পাঠানো হয়। এবং আমি এই বিষয়ে কথা বলেছিলাম শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে এই মর্মান্তিক ঘটনা শ্রীমঙ্গলে ঘটেছে এবং 4 জন তাৎক্ষণিকভাবে মারা গেছে এবং একজন এখনো জীবিত অবস্থায় সিলেটে রয়েছে। এর কারণেই কিন্তু এই বাগানে শোকের ছায়া নেমে এসেছে এবং হঠাৎ করে 4 তরুণের মৃত্যুতে এলাকাবাসী খুব শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন এবং তারা কিন্তু খুব পরিবারগুলো সমস্যার মধ্যে পড়েছে এবং এখন পর্যন্ত যে 4টি লাশ আছে সেগুলো কিন্তু মর্গে রাখা হয়েছে, তাদের পোস্টমর্টম করা হবে এবং পোস্টমর্টম শেষে তাদের আত্মীয়স্বজনের কাছে তাদের লাশগুলো স্থানান্তরিত হবে। এই ছিল আমার কাছে। চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে বাবু আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত 9টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট বগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, নিহত বাবু আলী সকালে তার মাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাত 9টার দিকে বাড়ি ফিরে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়, এতে বাড়িতে মৃত্যু হয় তার। বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে ধারণা পুলিশের। আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেও গাজায় ইসরায়েলি বাহিনী একদিনে হত্যা করেছে 105 জন ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টায় অংশ হিসেবে 10 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি আছেন তারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েলিদের হামলা বন্ধ এবং উপত্যকায় শান্তি ফেরাতে তারা উদ্যোগ নিয়েছে। তবে ইসরায়েলের এক গোয়েমের জন্য যুদ্ধবিরতির চলমান আলোচনা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করে হামাস। শিগগিরই গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে খুব কাছাকাছি পৌঁছেছে ইসরায়েল। তবে ইসরায়েল 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে। এই সময়ের মধ্যে জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দিবে হামাস। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় মোট প্রাণহানি 57,500 ছাড়িয়েছে। ব্যর্থ সামরিক আইন প্রয়োগের দায়ে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে আবারও গ্রেফতার করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশটির আদালত। বুধবার 7 ঘন্টার শুনানির পর তার বিরুদ্ধে 5টি গুরুতর অভিযোগ আনা হয়। ইউন সুক ইউল প্রমাণ নষ্ট করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এজন্যই তাকে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত। সামরিক আইন জারি করে দেশকে রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিচার চলছে। যদিও শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন ইউল। গেল ডিসেম্বরে এ কারণে অভিশংসিত করা হয় তাকে। দীর্ঘ আলোচনার পর জানুয়ারিতে তাকে প্রথম দফায় গ্রেফতার করা হয়। 2 মাস পর জামিনে মুক্ত হলেও তার বিচার কাজ চলছিল। রাষ্ট্রদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে সাবেক প্রেসিডেন্ট ইউলের। শেষ করবে এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আর একবার। শুল্ক কমাতে ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক। আলোচনা হয়েছে সব বিষয়ে, চলবে আরও 2 দিন। বৃষ্টি আর উজানের ঢলে ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি। 4 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত, নিরাপদ আশ্রয়ে 60,000 দুর্গত মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে প্রথম ডাক আসে স্বৈরাচার পতনের, যা ক্যাম্পাস ছাড়িয়ে ঝড় তোলে সারা দেশে। আমাদের শুরুটা এখান থেকে হইতো। এই লাইব্রেরি ছিল আমাদের একটা টাইপ অফ সূচনা কেন্দ্র আর কি এখানে। এরপর এটা গোটা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছে। এসএসসি ফল প্রকাশে আজ কেন্দ্রীয়ভাবে থাকছে না কোনো আনুষ্ঠানিকতা। রেজাল্ট মিলবে SMS বোর্ডের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট স্কুলে। এবং মৌলভীবাজারে সেপটিক ট্যাঙ্কে নেমে বিষক্রিয়ায় 4 জনের মৃত্যু, অসুস্থ একজন হাসপাতালে। মোবাইল সেট খুঁজতে গিয়ে দুর্ঘটনা। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ce/ekhon।